ঘড়িতে ঠিক বেলা 12টা বাজে। এরকম সময় রনির ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ। আরে তোর কি কালকের রাতের নেশা এখনো কাটেনি, নাকি ফোন নাম্বারটা ডিলিট করে দিয়েছিস? আরে অভি, না না, বল বল। আরে তোর ফোনটা পেয়ে তো ঘুমটা ভাঙলো, তাই আর কে ফোন করেছে, নামটা দেখিনি। তা বল, কি হয়েছে? বাদ দে সব। শোন না, আহ, আমরা কালকে একটা পার্টি করবো ভাবছি। বাজেট শর্ট, তাই কোনো পাবে যাওয়া চলবে না। মাসের শেষ, পকেট মানিও ফুরিয়ে গেছে আমাদের। আর তাছাড়া আমাদের সবার বাড়িতেই তো বাবা মা রয়েছে, তাই তোর বাড়িতে পার্টি করলে প্রবলেম নেই তো তোর? আরে দাঁড়া দাঁড়া, বললেই তো হলো না, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তো। আরে আমাদের আবার কিসের অ্যারেঞ্জমেন্ট? জাস্ট একটু ড্রিঙ্ক করবো আর স্ন্যাক্স। তাছাড়াও ড্রিঙ্কস আমরাই ক্যারি করবো, তুই চিল থাক। কে কে আসছিস তোরা, বল দেখি। ওই তো আমি, রাজীব, আসমান আর দীপ। ভাই, আসমানকে কেন আনছিস? জানিসই তো ওকে নিয়ে কত সমস্যা আছে। আরে ও থাকবে না, ও চলে যাবে। আমরা পাঠিয়ে দেবো কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে। তার পরের দিন দেখা গেল রনির ঘরের দরজা খোলা। বাড়িওয়ালা অর্থাৎ দিনুবাবু দরজা খুলে ভেতরে যেতেই দেখল বেডরুমের সিলিং ফ্যান থেকে একটা কাপড়ের সাথে গলা পেঁচানো রনির ঝুলন্ত দেহটা, আর তার নিচে একটা টুল পড়ে আছে। দিনুবাবু ভয় পেয়ে আর দেরি না করে স্থানীয় থানায় ফোন করেন। তারপর রনির বাবা অলোকেশ বসুকেও খবর দেন দিনুবাবু। ঘণ্টা দুয়ের মধ্যেই অলোকেশবাবু এসে উপস্থিত হন। অলোকেশবাবু বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখলেন রনির বডিটা বাড়ি থেকে বের করা হচ্ছে এবং একজন মহিলা পুলিশ অফিসার বাইরে বেরিয়ে দিনুবাবুর সাথে কি যেন কথাবার্তা বলছেন। অলোকেশবাবু বাড়ির ভেতরে ঢুকতে যাবে তখনই এখন তো ভেতরে ঢোকা যাবে না। আর তাছাড়া আপনার পরিচয়? আমি মিস্টার অলোকেশ বসু, রনি আমার ছেলে। ও আচ্ছা, নমস্কার। আমি দেবাঙ্গী চৌধুরী। আপনার ছেলের কেসটা আমাকেই দেখতে হবে। বাই দ্য ওয়ে, দিনুবাবু যে বললেন আপনাকে নাকি উনি থানায় খবর দেওয়ার পরই ফোন করেছেন, তাহলে আপনার আসতে এত দেরি হলো কেন? আপনি ছিলেন কোথায়? আসলে আমার বাড়ি বেহালাতে, বাড়ি থেকেই আমি এলাম। স্ট্রেঞ্জ। আপনার বাড়ি যদি বেহালায় হয়, তাহলে আপনার ছেলে এখানে থাকতো কেন? আর আপনার বেহালা থেকে এখানে আসতে এত দেরি বা কেন হলো? না, মানে হ্যাঁ, ওই আর কি, রাস্তায় জ্যাম ছিল। দেবাঙ্গী দেবীর বুঝতে অসুবিধা হলো না যে অলোকেশবাবু কিছু একটা গোপন করে গেল। বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়ার তাড়া থাকায় দেবাঙ্গী দেবী সেই মুহূর্তে বেশি কথা বাড়ালেন না। ঠিক আছে, এখন আমরা বডিটাকে নিয়ে যাচ্ছি। আর দিনুবাবু, যতদিন না এই কেসটা সলভ হচ্ছে ততদিন কিন্তু এই ঘর অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না। আর আমরা আজকে বিকালে একবার আসবো রিপোর্টটা পাওয়ার পর। ঠিক আছে ম্যাডাম। আর মিস্টার বাসু, আপনি প্লিজ এখানে আজকে একটু থাকবেন। আপনাকেও আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আ- আমি তো এখানে থাকতাম না, তাহলে আমাকে কি জিজ্ঞাসাবাদ? ঠিক বুঝলাম না। কি মুশকিল! আপনি এখানে থাকুন বা না থাকুন, আফটার অল আপনি তো মৃতের বাবা, তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করাটা মাস্ট। কেন? হ্যাভ ইউ এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এরপর পুলিশ রনির বডিটা নিয়ে বেরিয়ে যায়। রনির বডিটা পোস্টমর্টম করার পর তার শরীরে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া যায়। রিপোর্টটা পাওয়া মাত্রই দেবাঙ্গী দেবীর বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটা কোনো সুইসাইড নয়, কারণ এই পরিমাণ অ্যালকোহল যার শরীরে পাওয়া যায় সে একটা টুলের ওপরেই কিছুক্ষণ দাঁড়াতে পারবে না। সেখানে তো সুইসাইড অসম্ভব একটা ব্যাপার। সেদিন সন্ধেবেলায় দেবাঙ্গী দেবী ও সুমিত দিনুবাবুর বাড়ির উদ্দেশ্যে থানা থেকে বের হন। তারপর তারা দিনুবাবুর বাড়িতে পৌঁছে কলিং বেল বাজান। তারপর দিনুবাবু দরজাটি খোলে। ও ম্যাডাম, আসুন আসুন। অলোকেশবাবু আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আছেন। তারপর সুমিত এবং দেবাঙ্গী দেবী ঘরের ভেতরে গিয়ে বসল। আচ্ছা, রনি যে ঘরটাতে থাকতো সেই ঘরটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন।
দিনুবাবু ঘরটার সামনে সুমিত ও দেবাঙ্গী দেবীকে নিয়ে যান। এই যে, রনি এই ঘরটা ভাড়া নিয়েছিল, আর এই ঘর ছাড়াও আমি বাকি ঘরগুলো অন্যান্য স্টুডেন্টসে শেয়ার করে ভাড়া দিয়ে থাকি। রনি একা থাকতে চেয়েছিল এই ঘরটায়, তাই এই ঘরটাই নিয়েছিল। হ্যাঁ, এই ফ্যান থেকেই বডিটা নামিয়েছিলাম আমরা। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে গ্লাস প্লেটগুলো এখানে পড়েছিল সেগুলোতে আমরা কিন্তু রনি ছাড়াও আরো বেশ কিছু জনের হাতের ছাপ পেয়েছিলাম। আপনি কি বলতে পারবেন গতকাল সন্ধেবেলায় বা রাত্রিবেলায় এখানে কেউ এসেছিল কিনা? হ্যাঁ, এসেছিল তো রনির বেশ কিছু বন্ধু বান্ধব। ওরা প্রায় দিনই আসে এখানে। সব কম বয়সী বিগড়ে যাওয়া ছেলেপিলে। বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আর এরা এই দিন প্রায় এসে মদ ফুর্তি করে টাকা ওড়াচ্ছে। প্রায় ক্লাব পাব এইসব করতো। রনিও এইসব করতো অধিকাংশ দিন। বাড়িতেই ফিরতো না, আর ফিরলেও পুরো নেশায় ডুবে থাকতো। ঠিক কটার দিকে এসেছিল ওরা? এই কটা হবে, সন্ধে 7টার দিকে আর রাত 12টার দিকে ওরা বেরিয়ে গেছে। আচ্ছা, কারোর ফোন নাম্বার আছে আপনার কাছে? না, আমার কাছে নেই, তবে অলোকেশ বাবুর কাছে থাকতে পারে। আমি আর ফোন নাম্বার কি নেব? ওদেরকে দুটো ভালো করে কথা বলতে গেলে 4টে কথা শুনিয়ে যেত, তাই আমি বেশি কিছু বলতাম না। ঠিক আছে, আপনি একটু নিচে গিয়ে বসুন অলোকেশ বাবুর সাথে। আমরা এই ঘরটা আরো কিছুক্ষণ দেখে তারপর আসছি। কি বুঝলে সুমিত? এটা যে সুইসাইড নয় আপাতত সেটুকুই বুঝলাম, তা বাদে আর কোনো কিছুই তো বোধগম্য হলো না। কথা বলা শেষ করেই দেবাঙ্গী দেবী রনির পড়ার খাট, টেবিল, সোফা, বইয়ের তাক সব কিছুতেই চিরুনি তল্লাশি চালালেন। বেশ আধ ঘন্টার মতো খোঁজার পর রনির একটা বইয়ের থেকে একটা চিঠি আর একটা নিউ ইয়ার হাতে বানানো কার্ড পেলেন। আর তাছাড়া কলেজের কাগজপত্র আর একটা ডায়েরি পেলেন। কার্ডটা আর চিঠিটা দেখে বুঝলেন লাভ লেটার, আর ডায়েরি তার ভেতরে বেশ কিছু ফোন নাম্বার আর সিলেবাস লেখা আছে। দেবাঙ্গী দেবী সেগুলো নিয়ে নিচে নেমে এলেন। সুমিতও নিচে নেমে এলো তার সাথে সাথে। দিনুবাবু, রনির ঘরটা আমাদের দেখা হয়ে গেছে। মিস্টার বাসু, আপনার সাথে কিছু কথা আছে আমার। বলুন, কি জানতে চান? সকালে যেটা জানা হলো না, রনি এখানে থাকতো কেন? সেই কথা বলতে লজ্জায় আমার মাথা কাটা যায়। ক্লাস 12-এ পড়াকালীন সব রকম নেশা ধরে নিয়েছিল। ওর মা নেই, আর আমিও বাড়ি থাকতাম না। সেই সুযোগে ছেলেটা পুরো বিগড়ে গেছিল। আমি রিটায়ার্ড হওয়ার পর বাড়িতে থাকা শুরু করলে বুঝতে পারি যে ছেলে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তখন আমি ওর সমস্ত ফালতু খরচের হাত খরচা বন্ধ করে দিই। শুধু পড়াশোনার খরচাটুকুই দিতাম। তারপর একদিন আমার সাথে তুমুল ঝামেলা শুরু হলো। তখন ও বাড়ি থেকে বেরিয়ে আসে, আর আমার সাথে আর যোগাযোগ রাখতো না। আমি ওর দুটো বন্ধুর থেকে খোঁজ পাই যে ও এখানে এসে উঠেছে। তারপর থেকে দিনুবাবুকে ফোন করেই খোঁজ খবর নিতাম। বন্ধুদের নাম? ওই তো অভিমন্যু আর দীপ। ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। আচ্ছা দিনুবাবু, আপনি রনির কিছু বন্ধু বান্ধবের কথা বলছিলেন, তা তাদের নামগুলো একটু জানা যাবে? হ্যাঁ ম্যাডাম, ওই তো অলোকেশ বাবু বললেন অভিমন্যু আর দীপ, তাছাড়াও রাজীব বলে আরেকটি ছেলে আসতো। তবে হ্যাঁ, কালকে অন্য আরেকটা ছেলেকে দেখলাম, তাকে আগে কখনো দেখিনি। আর একটা মেয়ে আসতো, মাস দুয়েক ধরে মেয়েটা আর আসছিল না। কারণটা ঠিক বলতে পারবো না। ওই মেয়েটা আসা নিয়ে আমার সাথে রনিতের বহুবার ঝামেলা হয়েছে, কারণ এটা বয়েজ হোস্টেল। এখানে বেশ কিছু ছেলে থাকে, আর এরম এরম ভাবে কোনো মেয়ে আসাটা ঠিক আমি পছন্দ করতাম না। বেশ, বুঝলাম। তা অভিমন্যু আর দীপ, এদের দুজনের নাম্বারটা যদি আপনি আমাকে একটু দেন অলোকেশ বাবু। দেবাঙ্গী দেবীর কথা অনুযায়ী অলোকেশ বাবু অভিমন্যু ও দীপের ফোন নাম্বারটি দেবাঙ্গী দেবীকে একটি সাদা কাগজে লিখে দেন। আচ্ছা দিনুবাবু, রনির ঘর থেকে আমরা এই ডায়েরিটা, দুটো চিঠি আর একটা কার্ড পেলাম। এগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর দিনুবাবু, আপনি কি বলতে পারবেন যে মেয়েটি দেখা করতে আসতো তার নাম কি প্রিয়া ছিল? না ম্যাডাম, সেই ব্যাপারে আমি সঠিক কিছু বলতে পারবো না। তবে আপনি অভিমন্যু, দীপ বা রনি আরো বন্ধু বান্ধবদের থেকে এই ব্যাপারটা কিছু জানতে পারেন। বেশ, আজ তবে আমরা উঠি। প্রয়োজনে আপনাদের আবার জিজ্ঞাসাবাদ করতে হতে পারে। আপনারা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন দয়া করে। দেবাঙ্গী দেবী উঠে যেতে যাবেন, এমন সময় অলোকেশ বাবু তার গলার স্বর নিচু করে
দেবাঙ্গী দেবীকে আটকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনার কোনো সমস্যা না থাকে। বলুন, কি জিজ্ঞাসা করবেন? আমার ছেলে তো আত্মহত্যা করেছে, তাহলে এই ব্যাপারটা নিয়ে বেশি নাড়াঘাটা না করে ব্যাপারটা এখানেই বন্ধ করে দিলে হতো না? না, একদমই হতো না। কোন ক্ষেত্রে হয় আমি জানি না, কিন্তু আমার তদন্তের ক্ষেত্রে তো হতো না। আর আপনি যেটাকে আত্মহত্যা ভাবছেন, সেটা কিন্তু আত্মহত্যা নয়। আত্মহত্যা নয় মানে? আপনি কি বলছেন? আপনার ছেলের শরীরে যে পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে, তাতে করে এই টুলের ওপরে দাঁড়িয়ে গলায় দড়ি দেওয়ার মতো সিচুয়েশন, অর্থাৎ ব্যালেন্স কিন্তু তার থাকার কথা নয়। তাই আত্মহত্যার প্রশ্ন এখানে আসছেই না। সে কি, তাহলে এটা কি খুন? আমার মতে অন্তত তাই, বাকিটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। দেবাঙ্গী দেবী কথা শেষ করা মাত্রই অলোকেশ বাবু চেয়ারের ওপর ধপ করে বসে পড়েন। তাকে দেখে মনে হয় সে খানিকটা ভয় পেয়েছে, কিন্তু ভয় নাকি অবাক হওয়া সেটা সঠিক বোঝা যাচ্ছে না। তারপর দেবাঙ্গী দেবী ও সুমিত দিনুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর দেবাঙ্গী দেবী তার গাড়ির সামনে দাঁড়িয়ে দিনুবাবুর পুরো বাড়িটার দিকে একবার চোখ বোলাতে বোলাতে বলেন, সুমিত, কালকে সকালে 9টার মধ্যে চলে এসো। আর তার মধ্যে দীপ আর অভিমন্যুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। ইয়েস ম্যাডাম। এই বলা মাত্রই সুমিত এবং দেবাঙ্গী দেবী গাড়িতে উঠে যায়। তারপর দেবাঙ্গী দেবী থানায় গিয়ে কিছু কাগজপত্র নিয়ে নেন। তারপর সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। দেবাঙ্গী দেবীর কথা অনুযায়ী সুমিত সেদিন রাতেই অভিমন্যু ও দীপের সাথে ফোনে কথা বলে নিয়ে পরের দিন তাদের দুজনকে থানায় দেখা করতে বলেন। দেবাঙ্গী দেবীর কথা অনুযায়ী সুমিত ঠিক 9টা বাজতে 5 মিনিট আগেই থানায় পৌঁছে যায়। ঘড়িতে ঠিক 9টা বাজে। এরকম সময় দেবাঙ্গী দেবী থানার বাইরে গাড়িটা থেকে নামলেন। তারপর যথারীতি ভেতরে ঢুকে আসলেন। আসা মাত্রই সুমিতকে জিজ্ঞেস করলেন, অভিমন্যু আর দীপ ঠিক কটার দিকে আসবে? আমি 9টার সময় আসতে বলেছিলাম, আশা করি চলে আসবে এক্ষুনি। সুমিত কথা বলা শেষ করতে করতেই দীপ এবং অভিমন্যুকে থানায় ঢুকতে দেখা গেল। আপনারা আমাদের এখানে ডেকে পাঠালেন কেন? আসলে আপনাদের আমি ডেকে পাঠিয়েছি আপনাদের বন্ধু রনির মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার ছিল। তাই অযথা আপনাদের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়ালাম না, এজন্য আপনাদের ডেকে পাঠালাম। দেবাঙ্গী দেবী কথা শেষ করতে না করতেই অভি তাড়াতাড়ি করে চমকে বলে উঠল, না না, আপনার বাড়ি যাবেন কেন? বাড়ি যাননি ঠিকই করেছেন, আমরা তো এসেছি। বলুন না কি বলবেন। না না, সে আমি বাড়িতে যাচ্ছি না, কিন্তু এত চমকে ওঠার কি হলো? না না, চমকালাম কই, এমনি বললাম। ঠিক আছে, আমি আপনাদের একজন একজন করে কথা বলবো। আপাতত দীপ, তুমি এসো। আর তোমাকে তুমি করে বললাম কারণ তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। পাশের রুমে ওয়েট করছি, তুমি এসো দীপ, ওকে? হ্যাঁ, সে আপনি তুমি করে বলতেই পারেন, কিন্তু না মানে একসাথে কথা বললে হতো না? আবার আলাদা আলাদা করে কেন? না, ইন্টারোগেশন তো একসাথে করা সম্ভব না। আপনাদের দুজনের থেকে আমার দুরকম প্রশ্ন থাকতেই পারে, তাই দয়া করে একজন একজন করে আসুন। ম্যাডাম যা বলছে সেটা করুন। এই বলে দেবাঙ্গী দেবী পাশের ঘরটাতে চলে যায়। দেবাঙ্গী দেবী যাওয়া মাত্রই দীপ আর অভিমন্যুর মধ্যে চোখে চোখে কি যেন ইশারায় কথা হলো। সুমিত যদিও ব্যাপারটি লক্ষ্য করেছিল। তারপর দীপ চলে যায় পাশের রুমে, অর্থাৎ দেবাঙ্গী দেবী যেখানে তাকে ডেকে পাঠালো। ম্যাডাম, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দীপ ভেতরে ঢুকে দেবাঙ্গী দেবীর সামনের চেয়ারটিতে গিয়ে বসে। তোমার পুরো নাম? দীপ শর্মা। তোমার বাড়ি? আমার বাড়ি বেহালাতে। রনির সাথে তোমার আলাপ কিভাবে? ক্লাস 11 থেকে রনি যে স্কুলে ভর্তি হয়েছিল, আমিও সেই স্কুলেই ভর্তি হয়েছিলাম। সেখান থেকেই আমাদের প্রথম আলাপ। তারপর কলেজও একই ছিল। সেই সূত্রেই আমাদের বন্ধুত্বটা আরও ভালোভাবে হয় আর কি। তা গত পরশু রাতে রনির বাড়িতে কি তোমরা গিয়েছিলে? হ্যাঁ মানে, না হ্যাঁ নাকি না, ঠিক করে বলো। মানে, হ্যাঁ গিয়েছিলাম। কটার সময় গিয়েছিলে? ওই তো 5টার দিকে। কটার সময় ফিরেছিলে? ওই 7টা থেকে 8টার মধ্যে। কিসের জন্য গিয়েছিলে তোমরা, আর কে কে গিয়েছিলে? আসলে আমরা গ্রুপ স্টাডি করতে গিয়েছিলাম।
আমি, রাজীব আর অভি আর আসমান বলে আরেকজন ছিল। তোমরা সবাই এক কলেজেই পড়তে? হ্যাঁ, একই কলেজে পড়তাম। তবে আসমান একই কলেজে পড়তো না। আসমানের সাথে আমাদের আলাপ হয়েছিল অভির সূত্রে। আচ্ছা, তোমরা বললে তোমরা গ্রুপ স্টাডি করতে গিয়েছিলে, তাই তো? মানে হ্যাঁ। আবারও জিজ্ঞাসা করছি, তোমরা গ্রুপ স্টাডি করতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো, তোমরা সেদিন কি শুধু গ্রুপ স্টাডি করতে গিয়েছিলে? হ্যাঁ ম্যাডাম। এতবার করে বলা সত্ত্বেও বোকার মতো মিথ্যেটা বলেই গেলে। না, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ বলেছো, এমনকি এখনো অবধি বলে যাচ্ছ। লাস্ট বার বলছি, সত্যি করে বলো। না মানে বুঝেছি, তুমি নিজে থেকে কিছু বলবে না। তাহলে আমি তোমাকে একটু সাহায্য করি। সেদিন রাত্রে রনির ঘর থেকে 5খানা কাচের গ্লাস পাওয়া গেছিল, তার মধ্যে অ্যালকোহল ছিল। এবার বলো, বাকিটা বলবে নাকি মিথ্যে বয়ান দেওয়ার জন্য আমি অন্য ব্যবস্থা নেব? না না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। বলছি বলছি আমি সব বলছি। আসলে আমরা একটু পার্টি করেছিলাম সেদিন রাতে। আমাদের বাড়িতে তো বাবা মা আছে, তাই কারোর বাড়িতে পার্টি করা কখনো সম্ভব হয়নি। তাই জন্য রনির ওখানে আমরা গিয়েছিলাম সেদিন রাতে পার্টি করতে। মাসের শেষে আমাদের হাতে টাকা পয়সা একদমই ছিল না, তাই জন্য ছোটোখাটো করে রনির ওখানেই আমরা পার্টিটা করেছিলাম। কিসের পার্টি? পার্টিটা কি উপলক্ষে হচ্ছিল? না মানে মানে সেরকম কোনো উপলক্ষ ছিল না, এমনি আমরা মাঝে মধ্যে বন্ধুরা এরকম পার্টি করে থাকি। তুমি কি প্রিয়া বলে কাউকে চেনো? মানে প্রিয়া বলে কারোর সাথে কি রনির কোনো লাভ বা অ্যাফেয়ার কিছু চলছিল? হ্যাঁ, প্রিয়া নামটা শুনেছিলাম। রনির সাথে একটা সম্পর্ক ছিল, তবে যতটুকু জানি ব্রেকআপ হয়ে গিয়েছিল। কিন্তু পার্সোনালি প্রিয়াকে আমি চিনতাম না, তবে অভি খুব সম্ভবত চেনে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর গিয়ে অভিমন্যুকে পাঠিয়ে দিও। প্রয়োজন পড়লে তোমাকে কিন্তু আবার আমি ডাকতে পারি। ঠিক আছে ম্যাডাম, আপনার প্রয়োজন পড়লে আপনি আমাকে ডেকে পাঠাবেন, আমি অবশ্যই আসব। আমিও চাই রনির মৃত্যুর সঠিক তদন্ত হোক। এই বলার পরে দীপ চেয়ার থেকে উঠে সে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়া মাত্রই সুমিত অভিমন্যুকে বলে যে, এবার তুমি যাও। সুমিতের কথা মতো অভিমন্যু পাশের ঘরের দরজার কাছে গিয়ে বলে, ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। অভি ভেতরে ঢুকে দেবাঙ্গী দেবীর সামনের চেয়ারটিতে বসে। তোমার পুরো নাম? অভিমন্যু মুখার্জি। তোমার বাড়ি? আমার বাড়ি বেহালাতে। রনির সাথে কিভাবে আলাপ তোমার? ক্লাস 11 থেকে রনি যে স্কুলে ভর্তি হয়েছিল আমি সেই স্কুলেই ভর্তি হয়েছিলাম। সেখান থেকেই আমাদের প্রথম আলাপ। তারপর কলেজও একই ছিল, সেই সূত্রে বন্ধুত্বটা আরও ভালোভাবে হয়। বুঝলাম, তার মানে রনি আর তুমি একই স্কুলে ভর্তি হয়েছিলে, সেই সূত্রেই আলাপ। হ্যাঁ। তা গত পরশু রাতে রনির বাড়িতে কি তোমরা গিয়েছিলে? না মানে হ্যাঁ। হ্যাঁ নাকি না, ঠিক করে বলো। হ্যাঁ, আমরা গেছিলাম। কটার সময় গিয়েছিলে? ওই তো 5টার দিকে। কটার সময় ফিরেছিলে? 7টা থেকে 8টার মধ্যে। কিসের জন্য গিয়েছিলে তোমরা? আর কে কে গিয়েছিল? আমরা আসলে গ্রুপ স্টাডি করতে গেছিলাম, আমি, রাজীব, দীপ আর আসমান। তোমরা সবাই এক কলেজে পড়তে? হ্যাঁ, একই কলেজে পড়ি, তবে আসমান একই কলেজে পড়ে না। আসমানের সাথে ওদের আলাপ আমার সূত্রেই হয়েছিল। আচ্ছা, তোমরা বললে তোমরা গ্রুপ স্টাডি করতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ। আবারও জিজ্ঞাসা করছি, তোমরা গ্রুপ স্টাডি করতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো, তোমরা সেদিন শুধুমাত্র গ্রুপ স্টাডি করেছিলে? হ্যাঁ। এতবার বলা সত্ত্বেও বোকার মতো মিথ্যেটা বলে গেলে। তোমরা দুজনে কি নিজেদের মধ্যে আলোচনা করে এসেছিলে যে এতটুকুই বলবো, এটাই বলবো, যা বলবো এক বলবো? না, আমি তো মিথ্যে বলিনি। হ্যাঁ বলেছো, এমনকি এখনো অব্দি বলে যাচ্ছ। লাস্ট বার বলছি, সত্যিটা বলো। আমি বলছি সত্যটা। আসলে আমাদের বাড়িতে তো বাবা মা আছে, তাই কারোর বাড়িতে পার্টি করা সম্ভব হয়নি।
সেই জন্য রনির ওখানে গিয়ে আমরা পার্টি করেছিলাম সেদিন রাতে। মাসের শেষ, আমাদের হাতে টাকা পয়সা একদমই ছিল না, তাই জন্য ছোটোখাটো করে রনির ওখানে পার্টিটা করেছিলাম। তাহলে এতক্ষণ মিথ্যে কেন বললে? না মানে আসলে একটু ভয় পেয়েছিলাম, মানে এই রনির এরকম হুট করে চলে যাওয়াতে আমরা শোকের সাথে সাথে বেশ খানিকটা ভয়ও পেয়েছি। কেন, ভয় পাওয়ার মতো কিছু করেছো তোমরা? না, আমরা কিছু জানি না, আমরা কিছু করিনি, সত্যি বলছি আমরা কিছু করিনি। ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি প্রিয়াকে চেনো? মানে রনির সাথে কি প্রিয়ার কোনো লাভ বা অ্যাফেয়ার কিছু ছিল? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, তবে শেষ 2 মাস হলো প্রিয়ার সাথে রনির ব্রেকআপ হয়ে গেছে। ও, তা কি কারণে ব্রেকআপ হয়েছে কিছু কি জানো তুমি? আর প্রিয়ার কন্ট্যাক্ট নাম্বার আছে তোমার কাছে? রনি ভেবেছিল প্রিয়া কোনোভাবে আসমানের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেখান থেকে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর শেষে প্রিয়াও রনিকে অনেক উল্টোপাল্টা কথা বলে, সব মিলিয়ে যেমন হয় আর কি। হ্যাঁ, আমার কাছে প্রিয়ার ফোন নাম্বারটা আছে। সত্যি প্রিয়ার আসমানের সাথে সম্পর্ক ছিল? আমার ব্যক্তিগতভাবে একদম সেটা মনে হয়নি, কারণ আসমানকে আমি অনেক দিন ধরেই চিনি। হ্যাঁ, রনি বা আমাদের দলের বাকি বন্ধুবান্ধবরা আসমানকে সেই অর্থে চিনত না ঠিকই, কিন্তু আমি ওকে অনেক দিন ধরেই চিনি। ও সেরকম ছেলেই না, আর আমার মনে হয় প্রিয়াও সেরকম কিছু করেনি। আমার বরাবরই মনে হতো যে রনি ওদের মিথ্যে সন্দেহ করছে। সেই নিয়ে আমার সাথে রনির 2বার হাতাহাতি পর্যন্ত হয়ে গেছিল, শুধুমাত্র আমি ওকে বোঝাতে গেছিলাম যে ও ভুল বুঝছে। সে নিয়েও আমাকে বহু কথা শুনিয়েছিল, সেখান থেকে অনেক বড় ঝামেলা হয়েছিল, কিন্তু শেষ অবধি সব ঠিকঠাক হয়ে যায়। তবে আসমানের সাথে রনির ঝামেলাটা বরাবরই ছিল। তা আসমানের রনির ওপর কোনো রাগ ছিল না? মানে আসমান কোনোদিন রনিকে উল্টোপাল্টা কিছু বলেনি? ও শুধু শুনেই গেছিল, নাকি আসমানের সাথে রনির হাতাহাতি হয়েছিল? সত্যি কথা বলতে গেলে আসমানও রনিকে একদম পছন্দ করতো না, আর হাতাহাতি তো বহুবার হয়েছে। এমনকি একবার তো আসমানের হাতে রনি প্রায় খুনই হয়ে যাচ্ছিল। এত ঝামেলা সত্ত্বেও সেদিন আসমান তাহলে রনির বাড়িতে গেল কেন? এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। আসলে সেদিন সকালে আসমান আমাকে ফোন করে বলল যে ওনাকে আমাদের সাথে, বিশেষত রনির সাথে দেখা করতে চায়। আমি তখন ওকে বলি ঠিক আছে, আজ তাহলে পার্টিতে চলে আয়। ও আমাকে বলেছিল যে ও সমস্ত ঝামেলা মেটাতে চায় বরাবরের জন্য। তা আসমান সেদিন ঝামেলাটা কিভাবে মিটিয়েছিল? এই জায়গাটাতে এসে আমিও বেশ খানিকটা অবাক হয়ে গেছিলাম, কারণ সেদিন ও বলল যে ঝামেলা মিটিয়ে নেবে, কিন্তু রনির সাথে গিয়েও কোনো কথাই বলেনি, বরং আমরা বেরোনোর আগেই ও বেরিয়ে এলো। আচ্ছা অভিমন্যু, তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে যিনি দাঁড়িয়ে আছে অর্থাৎ সুমিতকে তুমি প্রিয়া, রাজীব আর আসমানের নাম্বারটা দিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, আসছি। আর আমি জানি না যে রনি সত্যিই আত্মহত্যা করেছে নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। শুধু এইটুকু জানি যে রনির আত্মহত্যা করার মতো কোনো কারণ সেদিন ঘটেনি, আর ওর মন খারাপ ছিল ব্যাপারটা সেরকমও না। অতএব ওর আত্মহত্যা করা একেবারেই অস্বাভাবিক। আর কোনো কারণে যদি আত্মহত্যা না হয়ে থাকে, তাহলে যে বা যারা এই কাজটা করেছে, আমরা চাই সে কঠিনতম শাস্তি পাক। আপনি একটু দেখে নেবেন ম্যাডাম। নিশ্চয়ই, আর আমার প্রয়োজন পড়লে আমি কিন্তু তোমাকে আবার ডেকে পাঠাতে পারি, তখন আবার এসো আমার তদন্তের স্বার্থে। ঠিক আছে ম্যাডাম, আজকে আসছি তাহলে। এই বলে অভি ঘরটা থেকে বেরিয়ে গেল। তারপর দীপ আর অভি দুজনেই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল। তখন দেবাঙ্গী দেবী সে ঘরটা থেকে বেরিয়ে সুমিতের কাছে এসে বলেন, যেই ফোন নাম্বারগুলো ওরা দিয়ে গেল তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো, আর পারলে আজ কিংবা কালকের মধ্যে তাদেরকে একবার ডেকে পাঠাও। মূলত আসমান আর প্রিয়াকে কিন্তু আগে ডেকে পাঠাও। দেবাঙ্গী দেবীর কথা অনুযায়ী সুমিত সেদিনকেই দুপুরের মধ্যে রাজীব, আসমান এবং প্রিয়ার সাথে ফোন করে কথা সেটে নেয় এবং তাদেরকে থানায় ডেকে পাঠায়। যদিও আসমান এবং প্রিয়া সেখানে আসতে চাইছিল না একদমই। শেষে পুলিশের ভয় সে আসবে বলেছে। রাজীব সেদিন বিকেলেই থানায় এলো। এই ঘড়িতে যখন 5টা বাজে দেবাঙ্গী দেবী বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবে, এমন সময় রাজীব থানায় ঢুকলো। এ কি, আপনি এখন এখানে?
আপনার পরিচয় আর কি প্রয়োজনে এসেছেন সেটা একটু জানান তো আমাকে। ম্যাডাম, আমি রাজীব। এখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল যে আজকে বা কালকের মধ্যে দেখা করতে, তাই আমি এলাম আজকে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি রনির বন্ধু তো? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমি রনির বন্ধু। আর কি জানতে চান বলুন। তোমার পুরো নাম? রাজীব মিত্র। তোমার বাড়ি? আমার বাড়ি দমদমে। রনির সাথে কিভাবে আলাপ? প্রথম আলাপ কলেজেই। গত পরশু রাতে রনির বাড়িতে তোমরা গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম। কটার সময় গিয়েছিলে? ওই তো 7টার দিকে। কটার সময় ফিরেছিলে? ওই 11টা নাগাদ। কিসের জন্য গিয়েছিলে তোমরা, আর কে কে ছিল? আমরা আসলে গ্রুপ স্টাডি করতে গিয়েছিলাম। আর আমি, দীপ, অভি আর আসমান বলেও আরেকজন গিয়েছিল। আর তাছাড়াও একটা পার্টি ছিল, তাই জন্যই আরো যাওয়া। ঠিক কিসের পার্টি? জাস্ট এমনি, নো রিজন। আমরা এমনি করি এমন করে মাঝে মাঝে। আচ্ছা, তুমি প্রিয়া বলে কাউকে চেনো? তার সাথে কি রনির কোনো সম্পর্ক ছিল? সে বিষয়ে আমাকে একটু বিস্তারিত বলতে পারবে? হ্যাঁ, ওদের মধ্যে তো একটা রিলেশন ছিল, কিন্তু ঠিক কি হয়েছে, কেন হয়েছে, সেসব আমরা ঠিক জানি না। তবে হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে সমস্ত কিছু অভি জানতো। আর আমরা কোনোদিনও জানতে সেভাবে আগ্রহ দেখাইনি। আর রনি বা অভি এদের মধ্যে কেউই আমাদের কখনো সেভাবে বলেওনি। সত্যি কথা বলতে রনি আর অভি দুজনের সব থেকে বেশি কাছের ছিল। এক কথায় হরিহর আত্মা যাকে বলে। আচ্ছা, এত কিছু থাকতে তোমরা সেদিন হঠাৎ করে রনির বাড়িতে পার্টি করতে গেলে কেন? আসলে সত্যি কথা বলতে এখন তো মাসের শেষ চলছিল, তাই আমাদের সবার পকেট মানিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। অন্য কোথাও গিয়ে পার্টি করার মতো সেই টাকাও কারোর কাছে ছিল না। আর কিন্তু আমাদের বাড়িতে তো বাবা মা আছে, তাই সেটা সম্ভব হবে না। রনি এখানে একা থাকে, তাই এখানেই আমরা সবাই কিছু একটা করব ঠিক করেছিলাম। আচ্ছা, আসমান বলে ছেলেটার সাথে রনির বেশ ভালো রকমই রাগারাগি ছিল। তা এই ছেলেটা যেখানে আছে সেটা নিয়ে তুমি জানতে না? হ্যাঁ, জানতাম। অভি বলেছিল। তবে কেন আসছে, কি আসছে, বা এসে কি বা করবে, সে ব্যাপারে কিছুই জানতাম না। শুধু এইটুকুই জানতাম যে আসছে, আর তার সাথে এটাও জানতাম যে চলে যাবে তাড়াতাড়ি। আর ও সেদিন এসে খুব একটা ড্রিঙ্কও করেনি। তবে ওই রনির সাথে প্রিয়াকে নিয়ে কি একটা কথা কাটাকাটি হয়েছিল, তাও সেই পর্যায়ে পৌঁছায়নি সেদিন। তুমি শিওর ওই সময়ের আশেপাশেই তোমরা ফিরেছিলে? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, আজকে এসো তুমি, প্রয়োজন পড়লে আবার ডেকে পাঠাবো বা দেখা করে নেব। ওকে ম্যাডাম। রাজীব বেরিয়ে গেল। ঘড়ির কাঁটাতে তখন ঠিক রাত 8টা বাজে। দেবাঙ্গী দেবী উঠে দাঁড়ালেন, তারপর থানা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে সুমিতকে বলে গেলেন, আমি আসলাম। আর প্রিয়া আর আসমান এরা কালকে সকালে আসবে তো? হ্যাঁ। এই বলে কথা শেষ করে দেবাঙ্গী দেবী বেরিয়ে গেলেন থানা থেকে। গাড়িতে উঠলেন। তারপর তিনি বাড়ি যাওয়ার পথে ক্রমশ ভাবতে লাগলেন যে সব ঠিক আছে, কিন্তু দীনুবাবু বলা সময়ের সাথে রাজীব, দীপ আর অভিমন্যুর বলা সময়টা একেবারেই মিলছে না। তাহলে কে সঠিক বলছে সেটাই বোঝা যাচ্ছে না। আর কথার অনেক অসঙ্গতিও চোখে পড়ল তার। দেবাঙ্গী দেবী হঠাৎ ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। সে দীনুবাবুর বাড়ির সামনে দোকানটার দিকে গেল, কারণ সেই দোকানটিতে একটি সিসিটিভি আছে। তার ফুটেজ চেক করলে রাস্তার কিছু ভিডিও পাওয়া যাবে। দেবাঙ্গী দেবীর গাড়িটা দীনুবাবুর বাড়ির সামনের দোকানটার সামনে দাঁড়ালো। তখন ঘড়িতে রাত 9টা বাজে। শাড়ির দোকান। দেবাঙ্গী দেবী সোজা ভেতরে ঢুকে গেল, কারণ তিনি বুঝতে পারলেন দোকানের মালিকের সাথে কথা না বললে সিসিটিভির ফুটেজ দেখা সম্ভব নয়। দেবাঙ্গী দেবী ভেতরে ঢোকা মাত্রই দোকানের কর্মচারীরা বেশ খানিকটা চমকে উঠল, তার সাথে খানিকটা ভয়ও পেল বটে। তাদের মধ্যে একজন কর্মচারী বলল, ম্যাডাম, আপনি এখানে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? আপনাদের দোকানের মালিককে পারলে একবার ডেকে দিন তো, আমার ওনার সাথে একটু কথা আছে। ও ঠিক আছে ম্যাডাম। কর্মচারী সে জায়গা থেকে চলে যাওয়ার প্রায় মিনিট 5 পর একজন ভদ্রলোক এলেন আসা মাত্রই। আপনি কি আমায় ডেকে পাঠিয়েছেন? বলুন, আমি এই দোকানের মালিক। আপনার নাম কি? আমার নাম হরিপ্রসাদ চক্রবর্তী। আচ্ছা, আপনার দোকানের উল্টো দিকের যে গলিটা আছে সেখানে দীনুবাবুর বাড়িতে ভাড়া থাকা এক ভাড়াটিয়া
অল্প বয়সী ছেলে একটি মারা গেছে, আপনি জানেন সেটা? হ্যাঁ, কানাঘুষো শুনেছিলাম বটে। তার মৃত্যু তদন্ত করতেই আমি এখানে এসেছি। আর আপনার দোকানে যেহেতু সিসিটিভি ক্যামেরাটা আছে, তাই রাস্তার উপরের যে ক্যামেরাটা আছে তার ফুটেজগুলো আমার একটু দরকার। হ্যাঁ, সে আমি ব্যবস্থা করছি বটে, কিন্তু আমি যতটুকু জানি ছেলেটা তো আত্মহত্যা করেছিল। তাহলে তার মৃত্যুর তদন্তর জন্য সিসিটিভি ফুটেজ বলতে ঠিক বুঝলাম না। আপনি ঠিকই বলেছেন, আপাত দৃষ্টিতে ওটা আত্মহত্যা মনে হলেও আমাদের দৃষ্টিতে ওটা আত্মহত্যা নয়, খুব সম্ভবত খুন। তাই তারই তদন্ত চলছে। সে কি? যাই হোক, ফুটেজগুলো একটু দেখার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। এই বলে দোকানের মালিক অর্থাৎ হরিপ্রসাদ চক্রবর্তীর সাথে দেবাঙ্গী দেবী রেকর্ড রুমে চলে যান। তারপর সেদিন রাতের পুরো সিসিটিভি ফুটেজটা দেবাঙ্গী দেবী নিজের হাতে চেক করে দেখেন। সব মিলিয়ে তিনি লক্ষ্য করেন সন্ধে 5টা থেকে 6টার মধ্যে কেউই ঢোকেনি। দীপ, অভিমন্যু আর খুব সম্ভবত রাজীব তিনজন 7টার দিকে দিনুবাবুর বাড়ির গলিটার দিকে ঢুকে যায়। আর আসমান প্রায় মিনিট 5 পর আসে। আর আসমান রাত্রি 9:30টার মধ্যে বেরিয়ে যায়। কিন্তু রাজীব, অভিমন্যু এবং রকি রাত 12:30টার দিকে বেরোয়। তার মানে দিনুবাবুর কথাটাই ঠিক, অভিমন্যু, রাজীব, দীপ তিনজনেই ভুল বয়ান দিয়েছে। যাই হোক, তবে একটা বিষয় অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে সিসিটিভিতে দেখা গেল রাত 2টোর দিকে একজন দিনুবাবুর ওই গলির দিকে ঢুকেছেন। কিন্তু ওই গলিতে দিনুবাবু ছাড়া আর একটি বাড়ি আছে, কিন্তু সেখানে কোনো লোক থাকে না, বহুদিন তালা বন্ধ। সে অর্থে ধরে নেওয়া যায় দিনুবাবুর বাড়ির দিকেই এই ভদ্রলোক ঢুকেছে। কিন্তু ইনি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেবাঙ্গী দেবী আরেকবার দিনুবাবুর বাড়িতে যান। দোকান থেকে বেরিয়ে দেবাঙ্গী দেবী সোজা দিনুবাবুর বাড়ির দিকে চলে যান এবং আবারও গিয়ে কলিং বেল বাজান। দিনুবাবু একটু বিরক্তি সুরে ভেতর থেকে যেন বললেন, এত রাতে আবার কে আসলো? জ্বালাতনের শেষ নেই। এই ভাড়া দিয়ে কেউ না কেউ আসতেই আছে। সারাদিন আর দরজা খুলে খুলে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এই কথা বলতে বলতে দিনুবাবু দরজাটি খোলেন এবং দেখেন দেবাঙ্গী দেবী সামনে দাঁড়িয়ে আছে। ও ও ম্যাডাম, আপনি? সরি, কিছু মনে করবে না, আসলে সারাদিন এত লোকজন আসছে যাচ্ছে, তাই একটু বিরক্ত হয়ে গেছিলাম। কিছু মনে করবেন না প্লিজ। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনাকে দুটো কথা জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি ভিতরে আসুন। না না, এখন ভেতরে আসবো না। আপনি শুধু আমাকে দুটো কথা বলুন তো। গত পরশু রাতে, মানে রনির মৃত্যুর আগের দিন রাত্রে 1টা থেকে 2টোর মধ্যে কি কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন মাঝবয়সী লোক এসেছিল, যাকে আমি আগে কখনো দেখিনি রনির সাথে। মনে হয় দেখা করতে এসেছিল, যদিও আমি বলেছিলাম রনি এখন ওনার সাথে দেখা করার মতো অবস্থায় নেই। উনি বললেন যে ওনার কিছু কথা বলার আছে, সেটা সেরেই উনি চলে যাবেন। তারপর উনি 15 মিনিটের মধ্যে বেরিয়ে যান। আপনি তাকে চেনেন না, মানে আগে কখনো রনির সাথে দেখা করতে আসতে দেখেননি, তাই তো? না ম্যাডাম, আগে কখনো দেখিনি। আচ্ছা, তাকে কেমন দেখতে সেই বর্ণনা আপনি তো আমাকে দিতে পারবেন? মানে একদম কেমন দেখতে সেই বর্ণনা নয়, মানে আপনার মনে আছে তাকে কেমন দেখতে? অত রাতে বেশ খানিকটা ঘুম চোখে ছিলাম, তবুও অত রাতে এসছিল বলে মুখটা খেয়াল করিনি। হ্যাঁ, বর্ণনা আমি দিতে পারবো। কালকে দুপুর ঠিক 12টার মধ্যে আপনি থানায় একটু চলে আসবেন। তাকে কেমন দেখতে সেই বর্ণনা অনুযায়ী আমরা তাকে চেনার জন্য ব্যবস্থা করব। আজ আসি। ঠিক আছে ম্যাডাম। এই বলে দেবাঙ্গী দেবী বেরিয়ে যান এবং গিয়ে তার গাড়িতে ওঠেন। তারপর সেদিন বাড়িতে যেতে যেতে ভাবতে লাগেন, রনির শরীরে কোনো রকম বিষের চিহ্ন পাওয়া যায়নি, কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু যে পরিমাণে অ্যালকোহল রনি নিয়েছিল তাতে তো সোজা হয়ে দাঁড়াতে পারা তো দূরের কথা, চোখ খুলে তাকাতে পারার কথাও নয়। তাহলে হঠাৎ করে আত্মহত্যা কেন করলো, আর কিভাবেই বা করলো? আর কোনো রকম আঘাত ছাড়া কিভাবেই তাকে মারা হলো? রাজীব, দীপ আর অভিমন্যু মিথ্যে বয়ান কেন দিল? শুধুই কি ভয় পেয়ে, নাকি আরো অন্য কোনো ব্যাপার আছে? আসমানের সাথে রনির কিসের এত শত্রুতা? আর এত রাতে একজন অচেনা লোক কেনই বা রনির সাথে দেখা করতে এলো? আর দিনু বাবুই বা তাকে কেন ঢুকতে দিল?
এরকম বহু প্রশ্ন দেবাঙ্গী দেবীর মাথায় জট পাকিয়েছে, কিন্তু এর কোনটি সঠিক উত্তর তিনি ভাবতে পারছেন না। কোনো রকম ভেবে নিজের মাথা থেকে ভাবনাগুলোকে বের করে দেবাঙ্গী দেবী পরের দিন সকালে অপেক্ষা করেন এবং তিনি ভাবতে লাগলেন দিনুবাবুর বর্ণনা অনুযায়ী লোকটার ছবি আঁকিয়ে তাকে চেনার চেষ্টা করতে হবে। আর তাছাড়া ও প্রিয়া এবং আসমানের সাথে কথা বললে নতুন কিছু জানা যেতে পারে। এই সমস্ত হাজারো ভাবনার মাঝে সেদিনকে রাতটা কোনো রকমে কেটে যায়। পরের দিন সকালে 10টা নাগাদ আসমান এবং প্রিয়া থানায় আসার কথা। ঠিক 10টা বাজতে 5 মিনিট আগে দেবাঙ্গী দেবী থানায় পৌঁছে যান। চা খেতে খেতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেবাঙ্গী দেবী 10টা বাজার অপেক্ষা করেন। 10টা বাজতে ঠিক 1 মিনিট আগে থানার দরজার বাইরে একজন ভেতরে আসবে কিনা জানতে চাইল। ম্যাম, ভেতরে আসবো? আপনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন। তুমি কি আসমান? আর তুমি প্রিয়া? হ্যাঁ। ঠিক আছে, তোমরা বসো। আর আসমান, তুমি আমার সাথে একটু পাশের ঘরে চলো, তোমার সাথে এই বিষয়ে একটু জিজ্ঞাসা আছে। প্রিয়া, তারপর তোমাকে ডাকছি। এই বলে দেবাঙ্গী দেবী চেয়ার থেকে উঠে পাশের ঘরে চলে যান। আজকে সুমিত আসেনি, তার নাকি বাড়িতে গিয়ে একটা সমস্যা হয়েছে, তাই জন্য সে আজকে আসতে পারেনি। তাই দেবাঙ্গী দেবী পুরো বিষয়টা দেখছেন। যাই হোক, দেবাঙ্গী দেবী পাশের ঘরে চলে যাওয়ার পরে আসমানও তার পেছন পেছন পাশের ঘর। তোমার নাম কি? ম্যাম, আসমান মণ্ডল। তোমার সাথে রনির কিভাবে পরিচয়? আসলে অভিমন্যুর মাধ্যমে রনির সাথে আমার পরিচয়। আর তাছাড়া প্রিয়া রনির সাথে রিলেশনে থাকাকালীন রনি সন্দেহ করতো যে প্রিয়া ওকে না জানিয়ে আমার সঙ্গে একটা সম্পর্ক রেখেছে। সেটা নিয়ে রনির সাথে আমার বহুবার ঝামেলা হয়েছে। ও এতটাই বাজে ইঙ্গিত করেছে বারংবার, সেটা আমি শেষ অবধি সহ্য করতে না পেরে 2-1বার হাতাহাতিও হয়েছিল। তাহলে এত ঝামেলা সত্ত্বেও তুমি সেদিন রনিদের ওখানে গিয়েছিলে কেন? না, আসলে অভি আমাকে ডেকেছিল, বলেছিল যে আজকে নাকি আমার আর রনির মধ্যে সমস্ত ঝামেলা চিরতরে মিটিয়ে দেবে ও। তাই জন্য আমি গেছিলাম। তা সেই ঝামেলা মেটাতে গিয়ে উল্টো তো আরও ঝামেলা বেঁধে যাচ্ছিল, তাই আমি আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম তাড়াতাড়ি। অদ্ভুত ব্যাপার। অভিমন্যু বলল আসমান নাকি নিজে গেছিল, এদিকে আসমান বলছে অভিমন্যু তাকে ডেকেছিল। ঠিক আছে, তুমি গিয়ে প্রিয়াকে পাঠাও। আসমান ঘর থেকে বেরিয়ে যায়। তারপর, ম্যাডাম, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। প্রিয়া দেবাঙ্গী দেবীর সামনে রাখা চেয়ারটার ওপর বসে পড়ে। তোমার নাম কি? প্রিয়া সামন্ত। রনির সাথে কি তোমার কোনো রিলেশনশিপ ছিল? হ্যাঁ, ছিল। তাহলে ব্রেকআপ হলো কেন? রনি দিন দিন টক্সিক হয়ে যাচ্ছিল, আর আসমানের সাথে আমাকে সন্দেহ করতো, খুবই বাজে বাজে মন্তব্য করতো, তাই আমি ব্রেকআপ করেছিলাম। তখন আমার গায়েও হাত তুলেছিল রনি। তা রনি আসমানকে ঘিরে তোমাকে সন্দেহ করতো যে বর্তমানে তোমরা কোনো সম্পর্কে আছো, তাহলে রনির সন্দেহ তো মিথ্যে নয়। সেটা তো অনেক পরে হয়েছে। রনির সাথে ব্রেকআপ হওয়ার পর আমি সম্পূর্ণ ডিপ্রেশনেই ছিলাম। তখন আসমান আমাকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে মূল স্রোতে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে আমি ওর প্রতি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তুমি এসো এবার। প্রিয়া ঘর থেকে বেরিয়ে যেতেই একজন কনস্টেবল দিনুবাবুকে ভেতরে পাঠালেন। আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তারপর দিনুবাবু ভেতরে ঢুকে আসেন। দেবাঙ্গী দেবী তারপর একজন কনস্টেবলকে দিয়ে স্কেচ আর্টিস্টকে ডেকে পাঠালেন। স্কেচ আর্টিস্ট আসলেন এবং দিনুবাবুর বলা বর্ণনা অনুসারে একটা ছবি তৈরি করলেন এবং সেই ছবিটা দেবাঙ্গী দেবী দিনুবাবুকে দেখালেন। দেখুন তো, চিনতে পারছেন কিনা? ইনি কি সে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ইনিই ছিলেন, আমার পরিষ্কার মনে আছে। তারপর দিনুবাবু থানা থেকে বেরিয়ে যান। তারপর দেবাঙ্গী দেবী, রাজীব, দীপ, আসমান, প্রিয়া, অভিমন্যু ও অলোকেশ বাবুকে আরেকবার ডেকে পাঠান। দেবাঙ্গী দেবীর কথা অনুযায়ী তারা প্রত্যেকেই দুপুর 2টোর মধ্যে থানায় উপস্থিত হন। থানার প্রথম ঘরটাতে তারা বসেন এবং দেবাঙ্গী দেবী পিছনের ইনভেস্টিগেশন রুমটাতে ছিলেন। তারপর সেই পেছনের ঘরটা থেকে বেরিয়ে আসেন এবং স্কেচ আর্টিস্টের আঁকা ছবিটি তাদের প্রত্যেককে দেখান এবং জিজ্ঞেস করেন, এনাকে চিনেন আপনাদের মধ্যে কেউ?
দেবাঙ্গী দেবী ছবি দেখিয়ে কথাটা শেষ করা মাত্রই অলোকেশ বাবু কেমন যেন আঁতকে উঠলেন এবং বললেন, এ কি? এটা তো অলোক, মানে এটা অলোকের ছবি। কে অলোক? আমার একমাত্র দাদার ছেলে। গত 2 বছর আগে আমার দাদা মারা গেছেন, কিন্তু আমি যতটুকু জানতাম অলোকের তো এখন আমেরিকাতে থাকার কথা। আপনি অলোকের ছবি কোথা থেকে পেলেন? রনির সাথে কি অলোকের কোনো যোগাযোগ ছিল? না না, একদমই না। রনি একদম পছন্দ করতো না ওকে। যোগাযোগ তো দূরের কথা, দুজনের মধ্যে খুবই খারাপ সম্পর্ক ছিল। কেউ কাউকে একদমই পছন্দ করতো না। কিন্তু কি কারণে পছন্দ করতো না তা আমি আজ অবধি জানতে পারিনি। অলোকবাবুর বাড়ি কোথায়? ওই যে বললাম, আমি তো জানি ও আমেরিকাতে আছে। ওর এখানে থাকার কথাই নয়। আর তাও যদি আপনার বাড়ির কথা বলেন, তাহলে ওর সল্টলেকে নিজের একটা ফ্ল্যাট আছে, কিন্তু ও এখন সেখানে নেই। আমি গত পরশু ওকে ফোন করে রনির মৃত্যুর সংবাদটা দিয়েছিলাম। আপনি অলোকবাবুকে একবার ফোন করে একটু কথা বলুন তো। বলার দরকার নেই যে আপনি এখন থানায় আছেন বা উনি কোথায় আছে সেসব জিজ্ঞাসা করারও কোনো দরকার নেই। দেবাঙ্গী দেবীর কথা মতো অলোকেশ বাবু অলোককে ফোন করে এবং দেবাঙ্গী দেবী সে ফোন নাম্বারটা ট্র্যাক করেন। তারপর দেবাঙ্গী দেবী কয়েকজন কনস্টেবলকে নিয়ে আলোকবাবুর লাইভ লোকেশনে পৌঁছান এবং ভাঙাচোরা বেশ পুরনো বাড়ি চোখে পড়ে আলোকবাবুর। লাইভ লোকেশনটা এই বাড়িতেই দেখাচ্ছে। দেবাঙ্গী দেবী দেরি না করেই বাড়িটার ভেতরে ঢুকে যান। বাড়িটা এতটাই জরাজীর্ণ যে দরজাগুলো প্রায় ভাঙাচোরা, তাই দেবাঙ্গী দেবী একটা ধাক্কা মারতে দরজাটা প্রায় কিছুটা ভেঙে যায় আর ভেতরে বসে থাকা অলোকবাবু হঠাৎ চমকে ওঠেন। এ কি, আপনারা এখানে? কি প্রয়োজন? প্রশ্নটা তো আমার আপনাকে করার কথা। আপনি নাকি এখন আমেরিকাতে, তাহলে এখানে কি করে এলেন? না মানে ওই রনির মৃত্যুর খবরটা পেয়েই আমি আজ এসেছি এখানে। কিন্তু আপনি তো 20 মিনিট আগে অলোকেশ বাবুকে বললেন যে আপনি নাকি আমেরিকাতে আছেন। 20 মিনিটে আপনি আমেরিকা থেকে এখানে পৌঁছে গেলেন। পুরো নাম কি আপনার? আমার নাম অলোক বসু। আপনার কথা অনুসারে আপনি আজ এখানেই এসেছেন, তাই তো? হ্যাঁ। তাহলে রনির দেহ উদ্ধারের আগের দিন মাঝরাতে আপনি কি করছিলেন রনির ওখানে? আমি জানি না কিছু। আর রনি তো আত্মহত্যা করেছে। আমি কি করে জানবো কি করে কি হয়েছে? আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি আজকে এখানে এসেছি, আমি জানি না। আমি আগে যাইনি কখনো। ঠিক আছে, মানলাম আপনি আজকে এসেছেন, তাহলে আপনার ফ্লাইট টিকিটটা দেখান। সে কোথায় জানি না আমি। আপনি কি আমাদের সাথে ইয়ার্কি মারছেন? আপনি আজকেই এসেছেন আমেরিকা থেকে, এদিকে আপনার টিকিট নেই, মানে আপনি কিছু একটা বলবেন সেটা আমরা বিশ্বাস করে নেব। আর আপনাকে জানিয়ে রাখি, আপনার নামে যে কোনো টিকিট বুক করা হয়নি সেই রেকর্ড কিন্তু আমাদের কাছে অলরেডি আছে। আর সেদিন রাতে যে আপনি রনির ওখানে গিয়েছিলেন তার প্রমাণও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবার বলুন নিজের মুখে সত্যিটা। স্বীকার করবেন নাকি প্রমাণটা দেখার পরে তারপর স্বীকার করবেন? অলোকবাবু তারপর ভয় পেয়ে যান এবং সমস্ত সত্যিটা স্বীকার করে নেয়। রনিকে খুন করার কারণ জানতে চাওয়ায় অলোকবাবু বলেন অলোকেশ বাবু তার কাকা। অলোকেশ বাবুর অনেক সম্পত্তি, আর রনি ছাড়া তার আর অন্য কেউ নেই। তাই আলোকবাবু ইচ্ছে করে অলোকেশ বাবু ও রনির মধ্যে ঝামেলা সৃষ্টি করেছিল। তারপরে রনিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। কিন্তু তারপরেও অলোকেশ বাবুর ছেলের উপর থেকে টান যাচ্ছিল না। তাই শেষে একটাই পথ খোলা ছিল, সেটা হচ্ছে রনিকে শেষ করে দেওয়া। তাহলেই সমস্ত সম্পত্তি আলোকবাবুই পাবেন। তাই তিনি পরিকল্পনা মাফিক সেদিন রাতে যখন রনি নেশায় মত্ত ছিল, তখন হাতে গ্লাভস পরে রনিকে কোনো রকম তুলে দাঁড় করিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে দেন। রনির যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন তিনি দিনুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই সমস্ত কথা শোনার পরে দেবাঙ্গী বললেন, মিস্টার অলোক বসু, ইউ আর আন্ডার অ্যারেস্ট।